প্রার্থী চূড়ান্ত করলেও ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তাল ভাড়া তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে, আর একদিকে নানান রকমের দাবি নিয়ে সে নির্বাচন করবে। ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা, সেটা কিন্তু সফল হবে না। বা একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে, এটা তো কোনো রাজনীতি না। দলগুলোকে ছাড় দিয়ে সমঝোতার পরামর্শ বিশ্লেষকের। ফেব্রুয়ারিতে ভোট না হলে বড় ক্ষতির শঙ্কা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখছি, সেটার অবসান ঘটিয়ে নির্ধারিত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে, না হলে দীর্ঘমেয়াদী বাংলাদেশ একটা বড় ক্ষতির মুখে পড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন, সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা। সংসদ ভোটে দলকে ভালো অবস্থানে নেয় নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ, বলছেন নেতারা। ত্রাণবাহী নৌবহর থেকে অধিকার কর্মী আটকের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশও। ঢাকায় মুসল্লিদের বিক্ষোভ, ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা বাংলাদেশের। অর্ধযুগে রূপপুর বালিশ কাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন, নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। এবং ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে আগুন, বেগুনের কেজি ঠেকেছে 200-তে, মরিচ বিক্রি হচ্ছে 300-র উপরে। বাড়তি মুরগির দরও, বৃষ্টিতে সরবরাহ সংকটের দোহাই। নানা দাবি সামনে এনে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ বিএনপির। তবে ভোট নিয়ে লন্ডনে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতেই আস্থা রাখতে চান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে পিআরের দাবি নিয়ে রাজপথে থাকা জামায়াত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তারা। একটি বড় দলের বাধায় জুলাই সনদের আইনি ভিত্তি আটকে আছে বলে অভিযোগ নেতাদের। এই অবস্থায় দলগুলোকে ছাড় দিয়ে সমঝোতার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট উৎসব থেকে বঞ্চিত মানুষের আলোচনার বিষয়বস্তু নির্বাচন। রাজনীতির মাঠ কিংবা চায়ের স্টল, সর্বত্রই আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অন্যদিকে জামায়াত সহ বেশ কিছু দলের পিআরের দাবিতে আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমতের মধ্যে ভোটের সময়সীমা নিয়ে সংশয়ের কথা জানিয়ে আসছেন রাজনীতিক থেকে সাধারণ মানুষের অনেকেই। মাননীয় সভাপতি, যদিও প্রধান উপদেষ্টা দেশ পেরিয়ে বিশ্বমঞ্চেও জানিয়ে এলেন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা। ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জাতিসংঘ অধিবেশনে তুলে ধরেন ডক্টর ইউনূস। তবে আলাদা আয়োজনে দেশের মানুষ আরো 5 থেকে 10 বছর এই সরকারকে ক্ষমতায় চায় এবং ভোট আটকাতে আন্তর্জাতিক কিছু মহলের অর্থ ঢালার বক্তব্য রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। তবে এসব কথা কানে তুলতে চান না রাজনীতিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, নির্বাচন নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আস্থা বিএনপির। শুধু আন্তর্জাতিক মহলই নয়, নানা দাবিতে দেশেরই কিছু দল নির্বাচন পেছাতে চায় বলেও অভিযোগ তার। অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তাল ভাড়া তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে, আর একদিকে নানান রকমের দাবি নিয়ে সে নির্বাচন বয়কট করবে, কত রকমের প্রোগ্রাম দিল। তাতে কি মানুষ থেমে আছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত ইসলামীও। ঘোষিত সময় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। খুলনায় এক অনুষ্ঠান শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি বড় দল মনে করে সবকিছু তাদের কথাই হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সমাধান দেখছেন না তিনি। ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা, সেটা কিন্তু সফল হবে না। বা একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে, এটা তো কোনো রাজনীতি না। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কিছু জায়গায় ছাড় দিয়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হবে দেশের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে যে মতপার্থক্য দেখছি, সেটার অবসান ঘটিয়ে নির্ধারিত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে, না হলে যদি নির্বাচন না হয় তাহলে দীর্ঘমেয়াদী বাংলাদেশ একটা বড়
ক্ষতির মুখে পড়বে। দেশকে স্থিতিশীল রাখতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকার এবং দলগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় ঐকমত্য কমিশন দেখছেন। ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেই অনুসারে এটা বাস্তবায়িত হবে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন দেশের জন্য। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারা দেশের 1 লাখের বেশি তরুণ সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো। তবে আমির হিসেবে যিনি দায়িত্ব নেবেন, আগামী জাতীয় নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয়ার চ্যালেঞ্জ থাকবে তার কাঁধে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত 1.5 দশক। 24-এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। একদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে সরব দলটি। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী ঠিক করে ক্ষমতার লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে জোরে সোরে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদ সহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ দলটির আমির। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির রোকন সদস্যদের ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হন একজন আমির। তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন। বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের রোকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ইতোমধ্যে আমির নির্বাচনের 2টি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে, যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে। আমাদের 23, 24 এবং 25 এই যে এখন যে সেশনটা চলছে, 25শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারবো ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন যেটা আছে 5 সদস্য বিশিষ্ট। ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই 2টা গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। চরম দুঃসময় যেটা বলা যায় তখন আমরা এটা করেছি। এখন তো এটা স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। এই টার্মটাই শেষ হচ্ছে এবং টার্মটা 26, 27, 28 যেটা আরম্ভ হবে, এটা মূলত 25শে ডিসেম্বর আগে এটা কমপ্লিট হবে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের। 2022 সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গাজায় ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলের হাতে আটক অধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানায় সরকার। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে ইসরায়েলকে আহ্বান জানায় বাংলাদেশ। মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূমধ্যসাগরের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সব নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ৪৩টি নৌযান জব্দ করেছে দখলদার ইসরায়েল। আটক করা কয়েকশো অধিকার কর্মীকে রাখা হয়েছে কারাগারে। দ্য মেরিনেট। গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে এখনও আশার আলো দেখাচ্ছে নৌযানটি। গাজা অভিমুখে আপন গতিতে অব্যাহত রয়েছে যাত্রা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য বলছে, গ্লোবাল ফ্লোটিলার প্রায় সব নৌযান ইসরায়েলি বাহিনী আটক করলেও একমাত্র পোল্যান্ডের পতাকাবাহী দ্য মেরিনেটকেই আটকাতে পারেনি দখলদার সেনারা। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে, ভোর ৪টার দিকে মেরিনেটের গতি ছিল ঘন্টায় প্রায় ৩.৭৮ নটিক্যাল মাইল। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এর আগে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল বলে জানান নৌযানটির ক্যাপ্টেন। তবে তা ঠিক করেও নৌযানটি ছুটে চলছে গাজা অভিমুখে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মেরিনেট নৌযান ছাড়াও সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ইতালির সিসিলি থেকে ছেড়ে গাজা অভিমুখে চলছে অন্তত 10টি জাহাজের বহর। এর মধ্যে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন বাংলাদেশি অধিকার কর্মী ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত থেকেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের একের পর এক নৌযান লক্ষ্য করে আক্রমণ চালায় ইসরায়েলি নৌবাহিনী। ৪২টি নৌযান থেকে আটক করা হয় কয়েকশো অধিকার কর্মীকে। তাদের আশদোদ বন্দর হয়ে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে নেওয়া হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান। আটকের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌবহরের যাত্রীদের ইউরোপে পাঠানো হবে। অধিকার কর্মীদের সাধারণত কয়েকদিনের মধ্যেই ফেরত পাঠানো হয়। অতীতে দীর্ঘমেয়াদে কারাগারে রাখার ইতিহাস না থাকলেও এবার ইসরায়েলের কট্টরপন্থী নেতারা বলছে, যারা বারবার এমন পদক্ষেপে অংশ নিচ্ছে তাদের দীর্ঘদিন আটকে রাখা যেতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। স্পেনের রাজধানী মাদ্রিদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নৌযান থেকে অনেককে আটকের ঘটনায় ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে স্পেন সরকার। আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান বাসিন্দারা। এছাড়া বিক্ষোভ হয়েছে তুরস্ক, মালয়েশিয়া, ইতালি, গ্রিস সহ বিভিন্ন দেশে। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি বাধার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ হয়েছে। নৌযান থেকে যাত্রীদের আটকের খবর ছড়িয়ে পড়ায় ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় যান চলাচল বন্ধ করে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। নৌবহরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে স্পেনেও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত শিক্ষার্থী। নৌবহর থেকে অনেককে আটকের ঘটনায় ইউরোপের দেশগুলো কার্যকর প্রতিক্রিয়া না দেখানোয় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে স্পেন সরকার। ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে আর্জেন্টিনায়ও বিক্ষোভ হয়েছে। রাজধানীর রাজপথে নামেন হাজারো মানুষ। নেতানিয়াহু বাহিনীর এ পদক্ষেপকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ফ্লোটিলা থেকে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এদিন ঘেরাও করা হয় দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসও। স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন হাজারো মানুষ। ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। আটককৃতদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগেরও আহ্বান জানানো হয়।
ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলেও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলের ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে তেল আবিবের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেয়ারও আহ্বান জানান বিক্ষুব্ধরা। ফ্লোটিলার বেশিরভাগ নৌযানে ইসরায়েলের বাধা দেয়া ও শত শত যাত্রী আটকের খবর ছড়িয়ে পড়ায় প্রতিবাদ জানিয়েছে গ্রিস, ফ্রান্স, তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশও। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি বাধা ও অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে বাংলাদেশও। বায়তুল মোকাররমের উত্তর গেটে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ এবং উত্তর আয়োজিত যে বিক্ষোভ সমাবেশ ছিল জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে, সেটি শেষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ পরবর্তী যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। আর কিছুক্ষণ পরে এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা লক্ষ্য করছেন যে ঠিক বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে, সেই উত্তর গেটের সামনেই হাজার হাজার নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে এই যে ইসরায়েলি যে আগ্রাসন চলছে, সেই ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা বিশ্বের মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে গাজা অভিমুখে যেই জাহাজ রওনা হয়েছে এবং বেশ কিছু জাহাজ তারা আটক করেছেন এবং যারা মানবাধিকার কর্মীকে আটক করেছেন তাদের মুক্তি দিতে হবে, নচেত অবিলম্বে যে প্রতিবাদ এবং যে বিক্ষোভ সেটি আসলে থামানো যাবে না। এবং তারা বলছেন যে সম্মিলিতভাবে এই যে ইসরায়েলের যে আগ্রাসন, সেই ইসরায়েলি আগ্রাসন রুখে দেওয়া হবে। জামায়াতে ইসলামীর এখানে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলছেন যে বিশ্ব মুসলিম উম্মার যে ঐক্য, সেই ঐক্যে ফাটল ধরার কারণে কিন্তু আজকে ইসরায়েল সাহস পাচ্ছে এবং ইসরায়েল মুসলমানদের উপরে একের পর এক যে নির্যাতন, সেই বর্বর নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। বলছেন যে ইসরায়েলে নারী এবং শিশুদেরকে তারা টার্গেট করেছে, যার ফলশ্রুতিতে নারী এবং শিশুদের টার্গেট করার কারণে তারা মুসলমানদের রক্তের উপরে হোলি খেলছে বলে তারা মন্তব্য করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের যে পতাকা এবং তাদের যে দলীয় পতাকা এবং বাংলাদেশের পতাকা, তিন পতাকা নিয়ে তারা এগিয়ে চলেছেন এবং তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছেন। আমরা লক্ষ্য করছি ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরী জামাতের যে নেতাকর্মীরা, সর্বস্তরের নেতাকর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে তারা এটি বলার চেষ্টা করেছেন যে অবিলম্বে ইসরায়েলকে এই যে মানবাধিকার কর্মীদের তারা আটক করেছে নির্মমভাবে, তাদেরকে মুক্তি দিতে হবে এবং নারী এবং শিশুদের রক্তের উপর যে হোলি খেলছে, সেই হোলি খেলা তাদের বন্ধ করতে হবে। এখানে আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার নেতাকর্মী তারা মিছিল ইতিমধ্যে শুরু করেছেন এবং মিছিলটি পল্টন মোড় হয়ে তারা ঠিক পল্টন মোড়ে হাতের ডান দিকে যে বিজয় সরণি পানির ট্যাঙ্ক রয়েছে, সেই বিজয় সরণি পানির ট্যাঙ্কির কাছ দিয়ে তারা একেবারে বিজয় সরণি যে বিজয়নগর যে মোড়, সেই বিজয়নগর মোড় পর্যন্ত তারা যাবেন বলে যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। সব মিলিয়ে এইখানে হাজার হাজার নেতাকর্মীর যে উপস্থিতি, সেই উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে এখন এবং মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরের যে পানি ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে ঘুরে আবারও যে বায়তুল মোকাররমের উত্তর গেট রয়েছে, সেই উত্তর গেটে শেষ হবে। তো সবাই ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করছে এবং অবিলম্বে যাতে ফিলিস্তিনের যেই স্বাধীনতা, সেই স্বাধীনতা যাতে বজায় থাকে এবং স্বাধীনতার জন্য যতদিন পর্যন্ত যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমে। বিক্ষোভ সমাবেশের সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দুপুরের সময় আরও থাকছে, যাত্রীদের নামিয়ে বাসে আগুন, গুলি। মিরপুরের সেনপাড়ায় হঠাৎ আতঙ্ক। আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের জের বলছে পুলিশ, আটক করা যায়নি কাউকে। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবিতে নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপরজনের সন্ধানে তুরাগ নদে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে নওগাঁতেও নিখোঁজ কিশোরের সন্ধানে আত্রাই নদীতে চলছে তল্লাশি। তীরে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা, এই বুঝি দেখা মিলল আদরের সন্তানের। তুরাগ নদীতে নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে গাজীপুরের আলিয়াকৈরে চাপাইর ব্রিজের কাছে 4 বছর বয়সী অঙ্কিতা মণি দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। এই সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু 9 বছর বয়সী তন্ময়। বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে যায়। এই সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। আমি সেলুর বাড়ি খেয়ে আমি অনেক দূরে পড়ে গেছি, কিন্তু বাচ্চাটারে আমি ধরতে পারি না। যেই নৌকাটা ডুবে গেছে সেই নৌকাটাকে আইডেন্টিফাই করেছি এবং নৌকাটাকে বাদ দেওয়া হয়েছে। নৌকাটাকে উপরে তোলার জন্য চেষ্টা চলতেছে। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় রনি নামে এক কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। বেঁচে থাকা তো সম্ভাবনা নাই, তবে লাশ যদি ভেসে ওঠে সেটাও 24 ঘন্টা সময় লাগে। নিখোঁজ রনির গ্রামের বাড়ি মান্দা উপজেলার বানডুবিতে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈরে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। যে নৌকাটি নিখোঁজ রয়েছে সেটি কিন্তু উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং সেই নৌকাটির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শুধু নৌকাই নয় এবং এখানে কিন্তু দুজন যে নিখোঁজ ছিল তার মধ্যে একজন শিশুকে উদ্ধার করা হয়েছে আজ সকালে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নৌকাটি সেটি কিন্তু সন্ধান পাওয়া গেছে, সেই নৌকাটি ডুবে গিয়েছে এবং সেই নৌকাটি উদ্ধারে কিন্তু একটি বাল্কহেড কাজ করছে এবং সেই বাল্কহেডের মাধ্যমে সেই নৌকাটি টেনে তীরে তোলার আসলে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে কিন্তু যারা নিখোঁজ ছিল তাদের আত্মীয় স্বজন এবং বিশেষ করে এই এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন তীরে। এবং যে একজন নিখোঁজ রয়েছে এবং তার স্বজনরাও কিন্তু এখানে ভিড় করছেন। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং যেটি বলছেন যে হঠাৎ করে গতকাল আসলে যে ঘটনাটি ঘটেছে এবং সেই নৌকাটি আসলে তুলনামূলক ছোট থাকায় কিন্তু পাশের একটি নৌকার সাথে ধাক্কা খেয়ে সেটি কিন্তু নিচে তলিয়ে যায় এবং সেই নৌকাতে প্রায় 20 থেকে 25 জনের মতো ছিল। তারা কিন্তু সাঁতরে তীরে উঠে আসতে পারলেও যে 22 জন শিশু ছিল, 4 বছরের অঙ্কিতা এবং বিশেষ করে 9 বছরের আরও একজন শিশু, সেই দুজনকে আসলে আর উদ্ধার করা যায়নি। তবে সেটি আজ সকালে সেই নৌকার সন্ধান পাওয়ার পর নৌকার সোফার নিচ থেকে 4 বছরের শিশু অঙ্কিতার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং তার পাশাপাশি যে 9 বছরের যে শিশুটি নিখোঁজ তার সন্ধান এখনও চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস। তারা আসলে যেমনটি ধারণা করছেন যে নৌকাটিকে নিচে শনাক্ত করা গেছে, সেই নৌকাটি উদ্ধার করলে হয়তো বা সেই নৌকাটির ভেতর কোনো একটি স্থানে আটকে রয়েছে সেই 9 বছরের শিশুটি, এমনটা কিন্তু তারা ধারণা করছেন। সেই ধারণা থেকে এই মুহূর্তে কিন্তু একটি বাল্কহেডের মাধ্যমে সেই নৌকাটির উদ্ধার কাজ আসলে চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এবং তারা যেটি বলছেন, যেহেতু নদীর ব্যাপক পরিমাণে স্রোত রয়েছে, যদিও এই নৌকাটি উদ্ধারের পর যদি সেই শিশুর সন্ধান না পাওয়া যায় তবে কিন্তু ধারণা করছেন যে এই যে স্রোত, সেই স্রোতে কিন্তু ভেসে গেছে হয়তোবা সেই শিশুটি, হয়তোবা তার সন্ধান পেতে যদি নৌকায় না পাওয়া যায় তাহলে কিন্তু আরও কিছু বেগ পেতে হতে পারে তার দেহটি উদ্ধারে। তো এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে নৌকাডুবির পর 2 জন শিশুর নিখোঁজের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। শরীয়তপুরের সখীপুরে 6 বছরের শিশু তায়েবাকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শরীয়তপুরের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের উদ্যোগে ছিল এ আয়োজন। মামলার প্রকৃত আসামিদের শনাক্ত করে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। বলেন, ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীদের আসামি পক্ষের লোকজন হুমকি দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
এছাড়া মামলার কার্যক্রম থেকে সখীপুর থানার ওসিকে প্রত্যাহারেরও দাবি জানান তারা। পারিবারিক দ্বন্দ্বের জেরে শিশু তায়েবাকে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে গুম করা হয়। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ বিচার চাই আমি, ওর ফাঁসি চাই আমি। আপনারা অনতিবিলম্বে প্রধান খুনিকে জবানবন্দি জনসম্মুখে প্রকাশ করে আপনারা আশ্বস্ত করুন এবং রিপোর্ট দিয়ে এই আসামিকে প্রধান করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অবশেষে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে ঝিনাইদহে 65,000 টাকায় বিক্রি হওয়া সেই নবজাতককে। পুলিশ জানায় বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য মতে বৃহস্পতিবার রাতে সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মা ও শিশু বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। শিশুটিকে দত্তক দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলেও জানায় পুলিশ। সেপ্টেম্বর রাতে মহেশপুর নেপা এলাকার পিয়ারলেস হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেয় গৃহবধূ রেখা খাতুন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ক্লিনিক মালিক ও হাসপাতালের আয়ার প্রলোভনে শিশুটিকে বিক্রি করে দেয় পরিবার। রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে সেনপাড়ায় চলন্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে আগুন দেয় কয়েকজন। এ সময় চালক হেলপারকে মারধরের পাশাপাশি কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে তারা। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে ধারণা করছে পুলিশ। সকালে সড়কে দাউ দাউ করে জ্বলছে একটি বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েও ফেলে। বাসের চালক ও হেলপার জানান, আলিফ পরিবহনের ওই বাসটি নিয়ে শুক্রবার সকাল 7টার কিছু পরে মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিলেন তারা। পথে হঠাৎ গতিরোধ করে কয়েকজন। তাদের মারধর করে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বাস থেকে। পরে গুলি করে ও আগুন জ্বালিয়ে পালিয়ে যায় তারা। 3-4 জন আমার হেলপারে মারছে, মায়ের যাত্রীরা সবাই বইকা নামাই দেয়া পিস্তলা চাবারি দিয়ে ঠেকা যাত্রী নামাই দেওয়া গাড়িতে আগুন জ্বালিয়েছে। এর আগেও আমাদের এখানে একটা ঘটনা ঘটছিল, আমাদের চেকারে কোবাই ছিল নেশার নামে একজন সন্ত্রাসী, ওনার লোকজন আইসা 1900 আইসা মানে ঘটনাটা ঘটাইতে পারে। পুলিশ জানায় বাসের চেকার নিয়োগ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। থানাধীন সেনপাড়া এলাকায় লিফ পরিবহন নামক একটা বাসে এবার তারা ভাঙচুর করে গুলি হয়েছে জানতে পেরেছি। বাস মালিকদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। ঘটনাটার প্রকৃত কারণ কি সেটা আমরা দেখছি। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর বালিশকাণ্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় অর্ধযুগ, কিন্তু অবাক করা বিষয় হলো এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। যদিও এরই মধ্যে পেরিয়েছে 2টো কমিশনের মেয়াদ। চাকরির বয়সসীমা পেরোনোর পাশাপাশি রদবদল হয়েছেন একাধিক কর্মকর্তা। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্বে এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, অদৃশ্য কারণে ঝুলে থাকা এই দুর্নীতির তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড। 2019 সালের ডিসেম্বরে ঘটনায় মামলা করেই 13 জনকে গ্রেফতার করেছিল দুদক। আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ 5,957 টাকা, খাটে তোলার মজুরি 760 টাকা, কমফোর্টার 16,800 টাকা আর বিদেশি চাদর প্রায় 6,000 টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2 ঠিকাদার ও গণপূর্তের 11 প্রকৌশলীর সহ 13 জনকে আসামি করে 4টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন, দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং যারা এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে ইকবাল মাহমুদ থেকে মঈনুদ্দিন আব্দুল্লাহ আর এখন আব্দুল মমিন কমিশন। 3 কমিশন পেরিয়ে 2025 সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। দিনের পর দিন শোনানো হচ্ছে সীমাবদ্ধতার অজুহাত। 2004 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না।
আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। আমাদের যে কর্মক্ষমতা এটাও আপনাদের দেখতে হবে। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি, দ্রুত তদন্ত শেষের তাগিদ দেন তিনি। পয়সা মারার তো একটা স্কোপ থাকতে হবে, কি স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে। তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো, কারণ দুদক কেন নির্দিষ্ট সময়ে এইটা তদন্ত শুরু করে নাই। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ছুটির দিনে চড়া রাজধানীর কাঁচা বাজার। 2 দিনে কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বেগুনের কেজি ঠেকেছে 200-তে। ঊর্ধ্বমুখী মুরগি ও ইলিশের দরও কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। মরিচের ঝালে পুড়ছে ভোক্তার গাল। 2 দিন আগেও রাজধানীতে 160 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও আজ উঠেছে 300 থেকে 320 টাকা পর্যন্ত। গতকাল এই দাম ছাড়িয়েছিল 400-র ঘর। বাংলাদেশে মরিচের আমদানি কম বৃষ্টির কারণে, আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ, তাই মরিচ আসতে পারে না। আমরা কি মরিচের বদলে কি মূলা খামো? বেড়েছে অন্যান্য সবজির দামও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন 150 থেকে 200, শসা 60, পটল 80, ঢেঁড়স 80, করলা 120 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা দরে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে এসব সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সরবরাহ কমায় দাম বাড়ছে, জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। সবজির দাম একটু বেশি, বৃষ্টির কারণে মাল আসে না, মালের দাম একটু বেশি থাকে। সিজিংয়ে আপনার 80 টাকা করে, আবার 60, 70, 80। এই বেগুনটা একটু রেট বেশি, এটা ধরেন 200 টাকা করে আমরা বিক্রি হইতেছে। আমরা যেভাবে চাইছি এইভাবে ভাবছি না। একটা লাউর দাম নিচে 80 টাকা নিলাম, আধা কেজি করলা নিল, কাঁকরোল নিচে 40 টাকা, মানে 80 টাকা কেজি। আমরা তো শেষ। এদিকে অন্যান্য মাছের দাম না বাড়লেও নতুন করে বেড়েছে ইলিশের দর। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ 2200 থেকে বেড়ে 2400 ও 50 থেকে 100 টাকা বেড়ে ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। ছোট মাছ কেজিতে 100 থেকে 50 টাকা করে কেজিতে বাড়ছে, আর বড়টা 100 থেকে 150 টাকা 200 টাকা বাড়ছে। 1 কেজি বেচছি 2 টাকা 2000 টাকা আছে, কিনা 2200 টাকা কেজি। এই দেখ 200 টাকা বেশি সব মাছের ভাই। এখন শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। বাঙালি তো বুঝে কিনা কি আর মনে পাইতাম না, এই জন্য দামটা বেশি। দাম বেড়েছে মুরগিরও। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার 180 ও সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চন্দনা এসে বড়ুমতি খাল পরিদর্শনে গেছেন সিটি মেয়র। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, তারই অংশ হিসেবে 1980 সালে এই চন্দনাইশের এই বড়ুমতি খালে তিনি এসেছিলেন এবং এসে কিন্তু এই যে একটি বৈঠকখানা, সেটি কিন্তু তিনি এখানে বসেছিলেন এবং সেটি দীর্ঘদিন ধরে সেটি ঝরাঝীর্ণ ছিল এবং পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের তত্ত্বাবধানে এটিকে সংস্কার করে একে একটি সুন্দর করে তোলা হয়েছে। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই স্মৃতি বিজড়িত যে বিখ্যাত সেই ছবি, এবং এই খালটি একটু দেখানোর চেষ্টা করি। এই দীর্ঘ যে 6 কিলোমিটার খালটি তিনি খনন করেছিলেন। আমরা একটু সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের সাথে কথা বলার চেষ্টা করি যে সেটি সারা বিশ্বের মধ্যে সারা ফেলেছিল এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা সেই খাল খনন কর্মসূচিতে ফিরে যাওয়ার জন্য। দেখুন, 1979-80 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে উৎপাদনমুখী যে রাজনীতি উনি সৃষ্টি করেছিলেন এবং সেটার কারণে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য কৃষি খাতকে উনি যে পরিমাণে অগ্রাধিকার দিয়ে উনি নিজেই এটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য গ্রামে গঞ্জে এসে খাল খনন কর্মসূচি করেছিলেন। এই চন্দনাইশের হারালা গ্রামের বড়ুমতি খাল তার একটি জ্বলন্ত উদাহরণ। 1980 সালের 5 ডিসেম্বর এই খালটি উনি উদ্বোধন করেন। উনি হেঁটে হেঁটে সাতবাড়িয়া পর্যন্ত এখানে দীর্ঘক্ষণ হেঁটেছেন। যখন খাল খননটা উদ্বোধন হয় সেখানে
উনি বসেছিলেন, আমার দাদা মুসা তালুকদার ওই সময় ছিলেন, ওনার সাথে কর্নেল ওয়ালি আহমদ ওই সময় ছিলেন। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি গ্রামে নয়, শহরেও এখন খাল খনন কর্মসূচির শহীদ প্রেসিডেন্ট যে দর্শনকে ধারণ করে আমরা উৎপাদনমুখী যে আমাদের যে রাজনীতির পাশাপাশি জলাবদ্ধতার যে সমস্যা চট্টগ্রামে, সেটা ইনশাল্লাহ আমরা দূর করেছি। এবং আমরা মনে করি এই খাল খনন কর্মসূচির অল্টারনেটিভ আর কোনো কিছু নেই যদি আমরা কৃষিকে জনগণের পাশে নিয়ে যেতে চাই এবং এটাকে আরও বেশি অর্থমুখী এবং উৎপাদনমুখী হিসাবে এবং জিডিপিতে আরও বেশি বাংলাদেশকে অবদান রাখতে চাই। ধন্যবাদ। জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি করেছিলেন 269টি প্রকল্পের অধীনে সারা দেশে প্রায় 1,500 খাল খনন করেছিলেন, যেটি বলা হচ্ছে 3,500 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1 একর জায়গা কিন্তু তিনি সে খাল খননের মাধ্যমে কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছেন। এই খাল খননের মূল উদ্দেশ্যই ছিল বর্ষাকালে পানি ধরে রাখা, পাশাপাশি গ্রীষ্মকালে সেই ধরে রাখা পানি দিয়ে সেচের মাধ্যমে খাদ্য উৎপাদন করা এবং সেই যেটিকে জিয়ার মডেল বলা হয়েছে। এবং সেই জিয়াউর রহমান যে 1977 থেকে 1980 সাল পর্যন্ত যেই খাল খনন কর্মসূচি পালন করেছিলেন সেটিকে ধরে রাখার জন্য বিএনপি আবার নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার অংশ হিসাবে আমি এই খালটিও খনন করা হবে। এবং এখানে জিয়াউর রহমান এসেছে 1980 সালে এবং বৈঠকখানা যেটি উদ্বোধন করা হলো সেখানে বসেছিলাম, সেই স্মৃতি ধরে রাখার জন্য এই খালটি খনন করা হবে এবং পাশাপাশি এই যে বৈঠকখানাটি নির্মাণ করা হয়েছে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। রংপুরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে একের পর এক উপজেলায়, তবে গণসচেতনতায় খুব একটা কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি খোদ গরু কেনাবেচার সঙ্গে জড়িত অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। যদিও প্রাণী সম্পদ দফতরের দাবি আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রতিরোধ টিকা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 13-14 সেপ্টেম্বর রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে উপসর্গ থাকা 12 জনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে আইইডিসিআর। এর আগে আক্রান্ত পশুর শরীরে এই রোগ শনাক্ত করে প্রাণী সম্পদ দফতর। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 2 জনের। এরই মধ্যে পীরগাছা ছাড়াও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়, এমনকি কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও আক্রান্ত হয়েছেন অনেকেই। রংপুরের বিভিন্ন পশুর হাটে গরু কেনাবেচা হলেও রোগাক্রান্ত কিনা সেটির কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, এমনকি সংশ্লিষ্ট অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। এখনো পরীক্ষা ছাড়াই বিভিন্ন গ্রামগঞ্জে জবাই হচ্ছে গরু, ফলে উদ্বেগ বাড়ছে। হাটে যে বিক্রি হবে, হাটে পরীক্ষা নিরীক্ষা হয় না? না, পরীক্ষা হয় না। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কি জানেন আপনারা? না না না, অ্যানথ্রাক্স সম্পর্কে জানেন না? জানা হয়নি এখনো। এই যে পশু সম্পদ অধিদপ্তর বলতেছে গ্রামগঞ্জে মাইকিং করতেছে, প্রচারণা করছে, আপনাদের না আমার এদিকে হয়নি। অ্যানথ্রাক্স অসুখ সম্পর্কে জানেন? না, আমি জানি না। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্ত পশুর রক্ত, লালা এবং কাঁচা মাংস নাড়াচাড়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে, তবে এটি মানুষে মানুষে ছড়ায় না। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত তারাই আক্রান্ত হচ্ছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে গণসচেতনতায় নেওয়া হয়েছে যথাযথ পদক্ষেপ, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো গবাদি পশু যেন তাপমাত্রা না দেখে যেন সেটা জবাই করা না হয়, আর যাতে মানুষের ভিতরে আতঙ্ক না ছড়ায় এই জন্য মসজিদ মন্দিরে যারা আছে তাদেরকে হুজুরদের বা পুরোহিতকে বলা হচ্ছে, তারাও মোটিভেশন করতেছে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধে এখন পর্যন্ত 1,65,000 গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়াকে পিপিআর দেওয়া হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সকাল 11টায় ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃহস্পতিবার রাতে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 2.5 মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাতে আসে তার মৃত্যুর খবর। স্বজনেরা জানান কিডনি, ডায়াবেটিক সহ নানা জটিলতায় ভুগছিলেন আহমদ রফিক। 28 সেপ্টেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:12 কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ওনার একটা ভাগ্নি আছে, আমেরিকাতে থাকেন, উনি সার্বক্ষণিক ছিল এই সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত। আমরা পরামর্শ করে ওনার সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব।
গবেষক ও বহুমাত্রিক লেখক রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী মারা গেছেন 2006 সালে। তিনি নিঃসন্তান। মৃত্যুর বহু আগে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আহমদ রফিক তার দেহ বারডেম হাসপাতালে দান করে গেছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বহুজাগতিক প্রতিষ্ঠান শেভরনের মালিকানাধীন তেল পরিশোধনাগারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও দমকল বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত দাউ দাউ করে চলছে পুরো স্থাপনা। ভয়াবহ এই আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় সমুদ্র সৈকত ও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 24 কিলোমিটার দূরে 1911 সালে তৈরি করা হয় শেভরনের তেল পরিশোধনাগার। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নিতে মিশর সহ বিভিন্ন দেশ হামাসকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে সাধারণ ফিলিস্তিনিরা মনে করেন ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল। গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধে 20 দফার একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে গাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। 20 দফার প্রস্তাবে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত রয়েছে। ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও 20 দফার পরিকল্পনা মেনে নিতে হামাসকে 3 থেকে 4 দিনের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। হামাসের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে দ্রুতই তাদের অবস্থান ঘোষণা করবেন। ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান উদ্দেশ্য বলেও জানান হামাসের ওই শীর্ষ নেতা। এদিকে হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে জোর চেষ্টা চালাচ্ছে মিশর, কাতার এবং তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, হামাস যদি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বলেন, হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে। গাজার চলমান পরিস্থিতিকে জাতিগত নিধন ও গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যেতে ইসরায়েলকে আর কোনো অজুহাতের সুযোগ দেওয়া যাবে না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। শীতের শুরুতেই ভয়াবহ তুষারপাতের কবলে বসনিয়া। বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়। শুভ্র চাদরে ঢেকে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। কয়েক ঘন্টার মধ্যেই 8 ইঞ্চি পর্যন্ত তুষার জমে যায়। তীব্র তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশটির ইতিহাসে এবারের গ্রীষ্মকাল সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করে। আবার শীত শুরুর পরপরই তীব্র তুষারপাতে বিস্ময় প্রকাশ করেছে বসনিয়ার সাধারণ মানুষ। বছরের প্রথম তুষারপাত উপভোগ করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা গেছে ভিড়। আগামী কয়েকদিন ভারী তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেশটির আবহাওয়া বিভাগের। মোকাবিলায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। অস্ট্রেলিয়ার সিডনিতে জমকালো আয়োজনে শেষ হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো 2025। 2 দিনের এক্সপোতে 2 দেশের প্রতিনিধিরা বাণিজ্য বাড়াতে আরও উদ্যোগ নিতে আগ্রহ দেখান। সিডনি থেকে সানবির রূপলের রিপোর্ট। সিডনির মেসনিক সেন্টারে বিজনেস এক্সপোর দ্বিতীয় দিনের শুরুটা হয় নিউ সাউথ ওয়েলসের ট্রেড অ্যান্ড বিজনেস মিনিস্টার জন অ্যানোউলাককে শুভেচ্ছা জানিয়ে। এক্সপো ঘুরে দেখে প্রশংসা করেন বাংলাদেশি পণ্যের। বলেন, ব্যবসার পাশাপাশি যৌথভাবে অভিজ্ঞতা বিনিময় হতে পারে 2 দেশের মধ্যে। এরপর শিক্ষা খাতের সম্ভাবনা, যৌথ বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে
3টি সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ডলটন হাউজে এক্সপোর সমাপনী পর্ব শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর আলোচনায় বাণিজ্য সম্ভাবনার কথা জানান দুই দেশের ব্যবসায়ী ও সরকারের প্রতিনিধিরা। স্থানীয় ব্যবসায়ী সংগঠন বাংলাদেশের বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে প্রথমবার এই আয়োজন সফল করায় ভোট অফ থ্যাঙ্কস দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানেন সংগঠনের সভাপতি আব্দুল খান রতন। ধন্যবাদ জানানো হয় আয়োজনের মিডিয়া পার্টনার সময় সংবাদকে। জমকালো অনুষ্ঠানের মধ্য থেকে শেষ হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে বিজনেস এক্সপো 2025। সিডনিতে শেষ অনুষ্ঠানে 500-র মতো অতিথি যারা বাংলাদেশ এবং এখানকার প্রতিনিধিত্ব করেন তারা বলছেন যে এটি শেষ নয়, এটি হলো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বাণিজ্যের একটি নতুন দিগন্তের উন্মোচন। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে প্রথম ম্যাচের 24 ঘন্টা না পেরোতেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এশিয়া কাপে সুপার 4-এ আসর শেষ করা বাংলাদেশ আফগানদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলেও ব্যাটিং ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। রাশিদ খানের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর পরেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিনা উইকেটে 109 রান থেকে 118 রান তুলতে 6 উইকেট হারায় টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই আগের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন জাকের শামীমরা। তবে বোলারদের পারফরমেন্স কিছুটা স্বস্তি দিচ্ছে টাইগার কোচ ফিল সিমন্সকে। অন্যদিকে প্রথম ম্যাচ ছেড়ে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান, তাদের লক্ষ্য ঘুরে দাঁড়ানোর, সিরিজের সমতা ফেরানোর মিশন নিয়ে মাঠে নামবে রাশিদ খানের দল। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিশাল বিক্ষোভ, নিন্দা জানিয়ে সরকারের বিবৃতি। ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল তেল আবিব। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। এবং গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। এই ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।